একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবুন্নিসা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ মুজিবুর রহমান। সর্বপ্রথম আমি তোমাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। গত 2020 সাল সারা পৃথিবীর মতো আমাদেরকেও নানাভাবে বিপর্যস্ত করেছে। তোমাদের শিক্ষা জীবন বিঘ্নিত হয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা এবং তার পরিবেশ বিঘ্নিত হয়েছে। আমরা 2021 সালের শুরুতে কামনা করি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুর্যোগ থেকে, করোনার দুর্যোগ থেকে এবছর আমাদেরকে মুক্ত রাখেন। আমরা ক্লাসে চলে যাই। আজকে আমি তোমাদেরকে একটা কবিতা পড়াবো। কবিতাটি তাহারই পড়ে মনে, কবি সুফিয়া কামাল। প্রথমে আমরা কবি পরিচিতির থেকে একটু ঘুরে আসি। সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রখ্যাত নারী আন্দোলনকারী এবং নারী স্বাধীনতার পক্ষে সোচ্চার কণ্ঠস্বর। বেগম রোকেয়ার কদম্ব অনুসরণ করে তিনি বাঙালি নারীকে স্বাধীন চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, নারীদের জাগরণের চেষ্টা করেছেন, তাদের মানসিক বিকাশ যাতে ঘটে সে চেষ্টা তিনি করেছেন। এক কথায় এই নারী আন্দোলনের পক্ষে, নারী স্বার্থ সংরক্ষণের পক্ষে কাজ করার কারণে তিনি জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। আমরা এই মহান কবি জন্ম মৃত্যু সালটা একটু জেনে আসি। জন্ম 1911 খ্রিস্টাব্দে 2 জুন, জন্মস্থান বরিশাল, কিন্তু পিতৃনিবাস হচ্ছে কুমিল্লা। এই কোশ্চেনটা আসে, কোথায় জন্মগ্রহণ করেছে। আবার কোশ্চেন হতে পারে যে সুফিয়া কামালের পিতৃনিবাস কোথায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল করা দরকার। মৃত্যুবরণ করেছেন 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর এবং মৃত্যুস্থান ঢাকা। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কবির প্রথমত কাব্য। তোমাদের যে পাঠ্য বই সেখানে কোনটি কাব্য কোনটি গল্প গ্রন্থ এটা আলাদাভাবে উল্লেখ করা নেই। কিছু কিছু ক্ষেত্রে আছে, এক্ষেত্রে নেই। আমি সেটা তোমাদের সুবিধার জন্য এখানে আমি আলাদা করে দিয়েছি। প্রথমত সাজের মায়া, প্রকাশকাল 1938 খ্রিস্টাব্দ, এটা কাব্য। দ্বিতীয় কাব্য, উল্লেখযোগ্য কাব্যগুলো নিয়ে কথা বলছি। মায়া রাজক 1951 খ্রিস্টাব্দ এবং তৃতীয় কাব্য হিসাবে যেটা গ্রহণ করছি আমরা এখানে উদাত্ত পৃথিবী, প্রকাশকাল 1964 খ্রিস্টাব্দ। আর কেয়ার কাটা যেটা গল্প গ্রন্থ সেটা প্রকাশকাল 1937 খ্রিস্টাব্দ। এর বাইরে সুফিয়া কামাল প্রবন্ধ লিখেছেন, গদ্য গ্রন্থ আছে এবং ভ্রমণ কাহিনী লিখেছেন। তা উল্লেখযোগ্য সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি যে পুরস্কারগুলো অর্জন করেছেন, যে পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন, তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, নাসিরুদ্দিন স্বর্ণ পদক পেয়েছেন। আমরা কবি সম্বন্ধে জানলাম, এখন কবিতায় আমরা যেতে চাই। প্রথমত আমি কবিতাটি প্রথমে তোমাদের পাঠ করে শোনাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তারপর কবিতা সম্বন্ধে আলোচনা করব। তাহারই পড়ে মনে, শুনলেই মনে হয় হয়তো কবির কোনো প্রিয়জন ছিলেন, সেই প্রিয়জনের কথাই কবি মনে পড়ছে। হতে পারে, আমি দ্বিমত পোষণ করি না, হতে পারে তেমন একটা কিছু, আবার ভিন্ন কিছু হতে পারে। যাক, আমরা সেটা কবিতার আলোচনায় যেয়ে দেখব। প্রথমত আমরা কবিতাটা পাঠ করি। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়।
কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবির এতগুলো প্রশ্ন পর কবি ভক্ত এবার বলছেন, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। কবি তখন কি করলেন? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি, রসিয়া লহনা যুগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে করিয়া, রহেনি সে বলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কহিল সে পরম হেলায়, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরচন। কবিভক্ত বললেন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি বাধা। কহিল সে কাছে সরে আসি, কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবিতা পাঠ সম্পন্ন হলো। তাহলে বুঝতে পারছ, তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ সেই রিক্ত নিঃস্ব মাঘ মাসকেই কবি মনে করছে। আমরা কবিতার আলোচনায় যাই। কবিতাটি একটি রূপক কবিতা, কারণ এর বাহ্যিক যে চিত্রটি আছে সেটা দুটো ঋতুর আলোচনা হয়েছে, শীত ঋতু এবং বসন্ত ঋতু। মাস হিসাবে শীত ঋতুর শেষ মাস মাঘ, আর বসন্ত ঋতুর প্রথম মাস ফাগুন, এই দুটোই এখানে আলোচনায় এসেছে। এবং ঋতু পরম্পরায় একটা ঋতু চলে যায়, আর একটা ঋতুর আগমন ঘটে। এইটা কবির মনে কিভাবে আলোড়ন সৃষ্টি করলো, কি প্রভাব বিস্তার করলো, আমরা সেই আলোচনায় যাব। প্রথমত যে বাহ্যিক চিত্র আছে সেখানে ঋতু বর্ণনা আমরা পাচ্ছি, যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, তুমি চুপ হয়ে আসো কেন, পৃথিবী তো ফাগুন এসে গেছে। অর্থাৎ ফাগুন আসা অর্থ হচ্ছে বসন্ত এসে গেছে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, তোমার বন্দনায় তুমি বসন্তকে বরণ করবে না। তখন কবি স্নিগ্ধ কোমল আঁখি তুলে বললেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বসন্ত এসেছে, দক্ষিণের দরজাটি খুলে গেছে। অর্থাৎ আমরা জানি বসন্তের আগমনের সাথে সাথে বায়ু প্রবাহ দক্ষিণ দিক থেকে হয়ে থাকে। তাই কবি বললেন যে দক্ষিণের দরজাটি খুলে গেছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, তোমরা খেয়াল করে দেখবে যে এই সময় বাতাবি লেবুর ফুল ফোটে, সেটা ফুটেছে কিনা কবি জানতে চাইলেন। ফুটেছে কি আমের মুকুল, অর্থাৎ আম গাছের মুকুল বা আমের বোল এই সময় ধরে, সেটা ধরেছে কিনা কবি জানতে চাইলেন। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ সেই বাতাবি লেবুর ফুলের গন্ধ, আমের মুকুলের গন্ধ নিয়ে দক্ষিণের বাতাস সেটা দিক বিদিক ছড়িয়ে গিয়েছে কি। কবিভক্ত তখন বললেন, এখনো দেখনি তুমি, অর্থাৎ তুমি কি করছো, তুমি কি এগুলো কিছুই দেখনি, এগুলো তো ঘটে গেছে। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, তুমি আজকে কেন এত উদাসীন, কোথা তব নব পুষ্প সাজ, এমন বসন্ত দিনে তোমাকে তো
নতুন ফুলে সাজতে দেখেছি অতীতে, এবার সেই পুষ্প সাজ কোথায় গেল? কহিল সে সুদূরে চাহিয়া। কবি তখন তার দৃষ্টি বহুদূর প্রসারিত করে দিলেন, এত দূর যে অলখের পাথার বাহিয়া, অর্থাৎ সমুদ্রের যতদূর দৃষ্টি যে আর যায় না, ঠিক ততদূর পর্যন্ত দৃষ্টি প্রসারিত করে বললেন, তরিকা এসেছে কি? অর্থাৎ তার নৌকা কি ফিরে এসেছে? তার নৌকা বলতে বসন্তের নৌকা। বেজেছে কি আগমনী গান? তার আগমনের সাথে সাথে তাকে বরণ করবার জন্য গান বাজনা হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে? সে এসে ডেকেছে কি? সে আমারে এসে কবিকে ডাকার কথা ছিল, সে কি আমারে ডেকেছিল? শুনি নাই, রাখিনি সন্ধান, এর কোনো কিছুই আমি জানি না। কহিলাম, ওগো কবি, রসিয়া মোহন আজও গীতি, তোমার কাছে মিনতি, তুমি আজও গান রচনা করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি, তোমার কণ্ঠে আমি বসন্ত বন্দনা শুনতে চাই। বসন্তকে প্রশংসা করে গীত এবং কবিতা রচনা আমি তোমার কাছে পেতে চাই। কহিল সে মৃদু মধু স্বরে। কবি তখন খুব নরম স্বরে বললেন, নাই হলো না হোক এবারে, এবার না হয় আমি বসন্তকে বন্দনা করে গান নাই রচনা করলাম। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে ভোলেনি তো, এসেছে ফাগুনে সরিয়া। অর্থাৎ আমি গান গাইব বসন্তকে বরণ করে আনবার জন্য, তারপর বসন্ত ধরায় বা পৃথিবীতে আসবে এমন কিন্তু না। সে তো ফাগুনকে মনে রেখেই তার নিয়মে সে চলে এসেছে। তাতে আমি তাকে ডাকলেও কি আর না ডাকলেও কি, আমি তাকে বরণ করলেও কি হয় আর বরণ না করলেও বা তার কি যায় আসে। অর্থাৎ এই দুই চরণে কবির অভিমান প্রকাশ পেয়েছে। কবি ভক্ত তখন বললেন, কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? অর্থাৎ তুমি তারে ডাকুনি, তা সত্ত্বেও সে চলে এসেছে, এই জন্য কি অভিমান করলে? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। যদিও বসন্ত এসেছে, কিন্তু তার আগমন সফল হয়নি, সার্থক হয়নি, তুমি তাকে বৃথা বা ব্যর্থ করে দিলে। কহিল সে পরম হেলায়। তখন কবি খুব অবহেলার সাথে বললেন, বৃথা কেন ফাগুন বেলায়? এই ফাগুনের কালে বৃথা হতে যাবে কেন? ফুল কি ফোটেনি শাখে? এই সময় তো শাখায় শাখায় ফুল ফোটে, তাকে এবার ফোটেনি? পুষ্পারতি লভেনি কি ঋতুরাজন? ঋতুরাজ বসন্ত কি সেই পুষ্পের আরতি বা অঞ্জলি লাভ করেনি? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, অর্থাৎ মাধবী অর্থাৎ বসন্ত লতিকা যে বাসন্তী ফুল, তার বুকে কি কোনো গন্ধ নেই? করে নাই অর্ঘ্যটি রচন? তারা সবাই মিলে বসন্তকে কি অঞ্জলি দেয়নি? দিয়েছে তো, তাহলে তার আগমন বৃথা হতে যাবে কেন? হোক, কবি ভক্ত তখন বলছেন যে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? সবই হয়েছে, কিন্তু তোমার বসন্তের প্রতি এত উদাসীন মনোভাব কেন? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? তুমি ঋতুরাজকে উপেক্ষা করে ব্যথা দিচ্ছ কেন? প্রশ্ন হতে পারে, কবি ঋতুরাজকে উপেক্ষা করে কাকে ব্যথা দিচ্ছেন? সরাসরি আমরা বলতে পারি কবি ভক্তকে ব্যথা দিচ্ছেন। দুই নাম্বার, আমরা এটাও বলতে পারি ঋতুরাজ যেহেতু কোনো সজীব সত্তা না, তাই তার ব্যথা পাওয়ার কোনো প্রসঙ্গ ওঠে না। কিন্তু যদি সজীব সত্তা হতো তাহলেও তো সে ব্যথা পেত। কহিল সে কাছে সরিয়ে আসে। কবি তখন কবি ভক্তের কাছাকাছি হলেন, হয়ে কি বললেন? কহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ কুয়াশার চাদর মুড়ি দিয়ে, কহিলি বলতে কুয়াশা, উত্তরী বলতে চাদর, তলে বলতে নিচে, মাঘের সন্ন্যাসী অর্থাৎ নিঃস্ব মাঘ মাস। কুয়াশার চাদরের তলে নিঃস্ব মাঘ মাস বিদায় নিয়েছে। কিভাবে? গিয়াতে চলিয়া ধীরে, ধীরে ধীরে সে চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে। যে পথ দিয়ে চলে গেছে সে পথে ফুল বিছানো ছিল না। রিক্ত হস্তে, খালি হাতে গেছে সে, তাকে কেউ কিছু দেয়নি, শূন্য হাতে গিয়েছে।
তাহারই পড়ে মনে, সেই গ্রীষ্ম ঋতু মাঘ মাসকেই মনে পড়ে, ভুলিতে পারি না কোনো মতে। সেই নিঃস্ব মাঘ মাসকে আমি কোনো অবস্থাতেই ভুলতে পারছি না, তাই বসন্তকে বরণ করতে পারছি না। যা আমরা আলোচনা করলাম, তাহলে এই যে আলোচনাটি হলো, এটা হচ্ছে বাহ্যিক চিত্র। আমি বলেছিলাম রূপক কবিতায় দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বাহ্যিক চিত্র, একটা হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য। এতক্ষণ যে বর্ণনাটি আমি দিলাম এটা একটা বাহ্যিক চিত্র ছিল, আর এই অন্তর্নিহিত তাৎপর্যটি হলো যে অনেকেই মনে করেন যে কবির ব্যক্তি জীবনের ছাপ এই কবিতায় আছে। কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন, তিনি তার আকস্মিক মৃত্যুতে কবি হতবিহ্বল হয়ে পড়েন। তার কাব্য সাধনার অনুপ্রেরকের জায়গায় তিনি ছিলেন, তাকে হারিয়ে কবি একেবারে বিমর্ষ হয়ে পড়েছিলেন। সেই বিমর্ষতার জায়গা থেকেই মূলত তিনি এই কবিতাটি লিখেছেন বলে অনেকেই মনে করেন, যদিও কবি তার ব্যক্তি জীবনের ছাপ কবিতায় আছে এটা তিনি স্বীকার করেন না। তবে আমার বিশ্লেষণ একটু অন্যরকম। কবির জীবনে রূপক অর্থটা কেন আসলো বা কিভাবে আসলো আমি সেটাই বলতে চাচ্ছি। কবির জীবনে দুজন পুরুষ আছে, সৈয়দ নেহাল হোসেন প্রথম স্বামী, সৈয়দ কামাল হোসেন হচ্ছে তার দ্বিতীয় স্বামী। আমরা যদি কবিতার সঙ্গে হুবহু মিলিয়ে দেখি তাহলে দুটো ঋতুর কথা এখানে বলা আছে, শীত ঋতু এবং বসন্ত ঋতু। দুটো মাসের কথা বলা আছে এখানে, মাঘ মাস এবং ফাগুন মাস। তাহলে দুইজন স্বামী, সৈয়দ নেহাল হোসেন, কামাল হোসেন। যদি প্রকৃতির ক্ষেত্রে দেখি, মাঘ মাস প্রকৃতিতে এমনভাবে আসে এবং বিদায় নেয় যেটা নিয়ে মানুষ তাকে স্মরণ করে না। তার প্রকৃতি কুয়াশা ভরা, তার প্রকৃতি নিঃস্ব রিক্ত, তার প্রকৃতি জড়তাগ্রস্ত। অর্থাৎ চারিদিকে আমরা যেদিকে তাকাই আমরা শুধু দেখি নিঃস্বতা, শূন্যতা, একটা পাণ্ডুর অবস্থা প্রকৃতিতে বিরাজ করছে। গাছপালাগুলো একেবারে মলিন হয়ে আছে এবং কুয়াশায় চারিদিক ঢেকে আছে। ফলে এই যে মাঘের এই যে রূপটি, এটা সাধারণত মানুষের কাছে খুব একটা, প্রকৃতি প্রেমী যারা তাদের কাছে খুব একটা পছন্দসই না। যার কারণে মাঘকে বন্দনা করে সাধারণত কবিতা, গান এগুলো রচিত হতে দেখা যায় না। ঠিক যতটা আমরা দেখি ফাগুনকে কেন্দ্র করে গান কবিতা রচিত হয়। তাহলে মাঘের এই যে বেদনা, এই যে কষ্ট, সে উপলব্ধি করে যে আমি প্রকৃতিকে কিছুই দিতে পারলাম না, এবং সে তার এই লজ্জা, তার এই অক্ষমতা ঢাকবার জন্য সে কুয়াশার চাদর মুড়ি দিয়ে সে দিগন্তের পথে শূন্য হাতে চলে যায়। শূন্য হাতে চলে যায় বলে চলে যাওয়ার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে মাঘ প্রকৃতিকে কিছু দিতে পারেনি বলে প্রকৃতি মাঘকে কিছুই দেয়নি। অর্থাৎ প্রকৃতি মাঘকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। ঠিক সেই মাঘের বিদায়ের পথ ধরে ফাগুন আসে, তখন গাছে গাছে নতুন পাতা, নতুন ফুল এবং চারিদিকে পাখির কলকাকলি। এটা হচ্ছে প্রকৃতির একটা উৎসব মুখর রূপ। এটা কবির ব্যক্তি জীবনে ঠিক নেহাল হোসেন ছিলেন সেই মাঘের মতো, যিনি ক্ষণিক সময় কবির জীবনে অবস্থান করেছিলেন এবং তার জীবনকে সেইভাবে পুষ্পে, পত্রে, গানে, কলতানে মুখর করতে পারেননি। পরবর্তী তার আকস্মিক মৃত্যুতেই মূলত এই বিচ্ছেদটা ঘটে। পরবর্তীতে যখন কামাল হোসেন তার জীবনে আসলেন দ্বিতীয় স্বামী হিসাবে, তিনি তার সাহিত্য জীবনকে, কবির ব্যক্তি জীবনকে সব দিক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কবি কামাল হোসেনকে নিয়েই তো সুখী ছিলেন, খুব আনন্দে ছিলেন, কিন্তু কোনো এক সময় কবির মনে হয়েছে যে নেহাল যদি চলে না যেত তাহলে কামাল তো আসতে পারত না। তাহলে নেহালের চলে যাওয়া, অর্থাৎ জায়গা খালি করে দেওয়াটাও তো কম অবদান নয় কবির জীবনের জন্য।
অর্থাৎ যদি আমরা ধরি কামাল হোসেন কবির জীবনকে একেবারে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, তাহলে এই সুন্দরভাবে সাজানোর সুযোগ করে দিয়েছেন সৈয়দ নিহাল হোসেন। তাই সেই নিহাল হোসেনকেই কবির আজকে মনে পড়ছে। যেমন যে মাঘ মাস প্রকৃতিকে কিছু দিতে পারে না বলে মাঘকে কেউ স্মরণে রাখে না, তাই কবির সেই মাঘ মাসের কথাই আজকে মনে পড়ছে। তাহলে আমরা মাঘের প্রতিরূপ হিসাবে কবির ব্যক্তি জীবনের সঙ্গী সৈয়দ নিহাল হোসেনকে আমরা ধরতে পারি, আর ফাগুনের প্রতিরূপ হিসাবে কবির জীবনের পরবর্তী স্বামী কামাল হোসেনকে আমরা ধরতে পারি। তাহলে সুন্দর একটা সামঞ্জস্য বিধান করা এখানে সম্ভব হয়। রূপক কবিতা, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই কবিতার আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, এটা নাট্যগুণ সম্পন্ন। এখানে দেখা যাচ্ছে কবি এবং কবি ভক্তের মধ্যে আলোচনা হচ্ছে। কবি ভক্ত প্রশ্ন করছেন, কবি উত্তর দিচ্ছেন, আর এটাকে আমরা বলি সংলাপ, ডায়লগ। এবং সংলাপ এবং ডায়লগের বৈশিষ্ট্যই হচ্ছে যে নাটকীয়তা। তাহলে এই কবিতার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নাট্যগুণ। আরও একটা আমরা বলতে পারি, এই কবিতার ছন্দ, এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং সেটা 8+10 মাত্রা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কবিতায় কিছু শব্দ ব্যবহৃত হয়েছে যা শুধুমাত্র কবিতার ক্ষেত্রেই চলে, গদ্যের ক্ষেত্রে চলে না। যেমন লবে, বরিয়া, এরকম কিছু শব্দ, এগুলোরও সৃষ্ট চলিত রূপ কিংবা সৃষ্ট সাধুরূপ জানতে চাইতে পারে। তাহলে লবে এর সৃষ্ট চরিত্র হবে নেবে, বরিয়া এর সৃষ্ট চরিত্রভাবে বরণ করে, কহিল অর্থ বলিল। ঠিক এইভাবেই আমরা সৃষ্ট রূপগুলো আমরা দেখতে পারি। আমাদের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি যখন দেখবে, পাঠ্য বইটাও সামনে খোলা রাখবে, তাহলে দেখবে যে তোমাদের মিলিয়ে যখন পাঠ্য বইয়ের সাথে ভিডিওটা দেখবে, তখন তোমাদের অনেক সমস্যা এখানে সমাধান হয়ে যাবে। যে জায়গায় বুঝবে না বারবার একটু চেষ্টা করবে। তারপরও যদি বুঝতে অসুবিধা হয়, যদি যোগাযোগের কোনো সুযোগ থাকে, আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেই সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই রাখি। তোমাদের সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে তোমাদেরকে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছি, যে তোমাদের ভবিষ্যৎ মঙ্গলময় হোক। সবাইকে ধন্যবাদ।